রাস্তায় চাঁদা দিতে হতো, আগেও ফুটপাতে বসলে পুলিশ এসে আমাকে বাধা দিত বা চাঁদাবাজরা চাঁদা তুলতো, এখনও সেই অবস্থা আছে। মানুষ তখন ওটা মিলাবে। ট্রু যে আমাদের 1400 মানুষ বা 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং যেভাবে গলিগুলাজ করা হয়েছে তার জন্য তো অলরেডি পুলিশ সাফার করেছে। বাংলাদেশের পুলিশ একটা 200 বছরের ইনস্টিটিউশন, কখনো ইভেন মুক্তিযুদ্ধের সময় 71-এ পুলিশ স্টেশনগুলো কিন্তু লুটপাট হয়নি, তাদের অস্ত্রশস্ত্র কেউ নিয়ে যায়নি। এবার তো গেছে, মানে মোর দেন 3/4 পুলিশ স্টেশন ওয়াজ লুটেড, কিল্ড। যেটা আপনি বললেন 18 জন অফিসারের মধ্যে মাত্র একজন বেঁচে আছে, তার মানেটা কি পরিমাণ তাদের উপরে ক্ষোভ ছিল, দুঃখ ছিল, বেদনা ছিল। কিন্তু একেবারে দিনের শেষে তো বলতে হবে যে তারাও বিচার পেতে পারে। এবং সব কিছু যে আন্দোলনকারী জনতা করছে তা কিন্তু নয়। যারা লুট করেছে অস্ত্র, যদি আন্দোলনকারী জনতা হতো, সমন্বয়কদের নিয়ন্ত্রণে থাকতো, তাহলে এই অস্ত্র তো ফেরত আসার কথা। এখনও 1/3 অস্ত্র ওনাদের হিসাবে ফেরত আসেনি। তো এই অবস্থায় আপনি যদি পজিটিভ কোনো পরিবর্তন না হয়, আবার যদি গণতন্ত্র যদি না আসে, একটা ভালো নির্বাচন যদি না হয়, মুদ্রাস্ফীতি এরকমই থাকবে, বেকারত্ব এরকমই থাকবে, সিন্ডিকেটের মতো থাকবে, দ্রব্যমূল্য কমবে না। আমার কষ্টটা, মানে 2 কোটি মানুষ খুব কষ্টে আছে, একেবারে নিচের লেভেলে। বাংলাদেশের 12 কোটি মানুষ তো চ্যালেঞ্জ লাইফ লিড করে। যদি আপনি ইকোনমিক্সে চিন্তা করেন যে তারা ঠিকমতো প্রোটিন কিনতে পারে না, তারা ঠিকমতো খাদ্য কিনতে পারে না। গভর্নমেন্টের স্বীকারোক্তি অনুযায়ী তো 1 কোটি কার্ড ছিল না, একেবারে হতদরিদ্র। 1 কোটি মানুষ কার্ড মানে 4 কোটি 5 কোটি মানুষ। ওই হিসাবটা আপনি একেবারে প্লেন অ্যান্ড সিম্পল অ্যারিথমেটিক, আমি একেবারে স্ট্যাটিস্টিক্সে যেতে চাই না। দেশের 10-12 কোটি মানুষ বিশাল চ্যালেঞ্জের মধ্যে ছিল, এখনও সেই চ্যালেঞ্জ আছে। এটা যদি আরও গরিব মানুষের সাথে কথা বলি তাহলে তো বুঝতে পারবো। এবং সরকারের কেউ তো এই কথাগুলো বলছে না মনে হয় কারোর সাথে। সরকারের যে যারা এই সব কাজের দায়িত্বে আছেন তারা তো তাদের কাজগুলো ঠিকমতো করছেন না। সংস্কার, মুরগি আগে না ডিম আগে সংস্কার, তারপরে নির্বাচন সংস্কার, এটা নিয়ে অনেক আলোচনা। কিন্তু মানুষের যে মেইন প্রবলেম, আইন শৃঙ্খলা, মবক্রেসি, দ্রব্যমূল্য, বেকারত্ব, ইনফ্লেশন, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নেই। এবং দেশের মধ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক কথা বলছি সংস্কার নিয়ে। সংস্কার জরুরি, অবশ্যই সংস্কার জরুরি, বাট কতটুকু সংস্কার জরুরি আপনার নির্বাচনের জন্য? সব সংস্কার তো করতে পারবেন। উপরে আমি আস্থা রাখতে পারছি না। কেন? এত বেশি নিম্নমানের লোক, এগুলো এদের দ্বারা কোনো মানে কোয়ালিটেটিভ চেঞ্জ বাংলাদেশে আসবে এদের দ্বারা, এটা আশা করা উচিত না। এটা খুব নিম্নমানের লোক, এদের দ্বারা কোনো সংস্কার, কোনো গ্রহণযোগ্য সংস্কার হবে না। এবং বড় ধরনের সংস্কার করাটা একটা গণতান্ত্রিক একটা নির্বাচনের পরে সেই সংস্কার করা সম্ভব। সেটা আসবে কিনা আমার সন্দেহ। আপনাদেরকে বলি, মেইন প্রবলেম হলো যে যখন একটা সংসদ থাকে বাংলাদেশে, তখন সাংসদদের নিজেদের ক্ষমতা খর্ব করার কোনো কারণ থাকে না। সো সংস্কারগুলি করতে হবে নির্বাচনের আগে, কিছু সংস্কার যেগুলি একটা এমপির পক্ষে সেই সংস্কার করা সম্ভব না। তার নিজের অধিকার, তার নিজের ক্ষমতা সে কমাবে, এটা কোনো দিকলো কীভাবে করা উচিত সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। আমি মনে করি আমেরিকার মতো একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করা দরকার, নতুন একটা সংবিধান তৈরি করা উচিত। এই সংবিধানটাকে এটা শেখ মুজিবের জন্য লেখা একটা সংবিধান, এটা তাকে মাথায় রেখে একটা সংবিধান, একটা অটোক্রেসির সংবিধান তৈরি করা হয়েছিল। এই সংবিধানকে মেনে নেওয়ার কোনো কারণ নেই। আমাদের নতুন একটা সংবিধানের দিকে যাওয়া উচিত। বড় বড় ধরনের কয়েকটা চেঞ্জ দরকার। আমি 2-3টে উদাহরণ দিই, এগুলো আলোচ্য বিষয়, আমি নিজে এটা বলবো না যে এইভাবে করতে হবে। একটা হলো যে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চলে যেতে পারি, যেখানে ফ্রান্সের মতো প্রেসিডেন্টের ধরেন 80% ক্ষমতা থাকবে, প্রাইম মিনিস্টার 20% ক্ষমতা, একটা ব্যালেন্স থাকবে। আর আমাদের বাইক্যামেরাল একটা সিস্টেম, যেখানে একটা সেনেট থাকবে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থাকবে, এটাও করা যায়। আর তৃতীয়, আমাদের প্রভিন্সিয়াল সিস্টেমে যাওয়া উচিত। এখন উইনার টেকস অল, যে ঢাকা জিতে যায় যে দল, সে একেবারে দেশের দখলে থাকে। কিন্তু আমরা চাই যে যদি 8টা প্রদেশ থাকে তাহলে বিভিন্ন পার্টি সেই প্রদেশের প্রধান হবে, বিভিন্ন পার্টির লোকরা। এখন তো 4টার প্রস্তাব করা হয়েছে, এটা একটু ব্যালেন্স থাকবে।
জি, আমি জাস্ট আমার নিজের কয়েকটা প্রপোজাল দিচ্ছি, কিন্তু এইগুলি বিবেচনায় আছে কিনা আমি জানি না, আমার মনে হয় নাই। কারণ আমি যেগুলি দেখেছি এই প্রস্তাবগুলি যেগুলো তারা সংবিধানের যে বদলাবার জন্য যে গ্রুপটা গঠন করেছে তাদের প্রস্তাবে আমি সন্তুষ্ট হতে পারছি না। আমি মনে করি না জনগণের উপকার হবে এই প্রস্তাবে। যারা আছে ওই কমিটিতে তাদের সম্বন্ধে আমার সন্দেহ, এবং তাদের কমিটমেন্ট এই দেশের প্রতি এটাও আমার সন্দেহ। আই এম সরি, যারা এই দেশের প্রতি কোনো কমিটমেন্ট নাই তাদের হাতে এই সংবিধানের পরিবর্তনের দায়িত্ব দেওয়াটা এটা একটা জোক। না হচ্ছে কেন? আমার হচ্ছে এই 6 মাসের যা ঘটেছে সেটার থেকে আমি বোধহয় বেশি আশা করছিলাম। প্রফেসর ইউনূসের মতো মানুষ সরকার প্রধান হলে আমি আশা করছিলাম যে আইনের শাসন ফেরত আসবে, উনি আইনটাকে একেবারে শক্তভাবে এটা মানে ইনফোর্স করার জন্যে উনি পদক্ষেপ নেবেন, সেটা নেননি। উনি কিছু মানুষ সুবিধা পেয়েছে, কিছু মানুষ পায়নি, ওকে। তারপরে উনি যে সবাইকে আইনের নিরাপত্তা দেওয়া এটা একটা পুলিশদেরও একটা অধিকার আছে তাদের বিচার পাওয়া। যেগুলি মারা গেছে, একজন মহিলা নাকি মারা গেছে, সে তার পেটে বাচ্চা ছিল তখন, তাকে খুন করা হয়েছে, তার বিচার পাওয়া উচিত না? এটা তো একটা সভ্য দেশে আমরা এই জিনিসটা মেনে নিতে পারি না যে একটা মব তাকে মেরে ফেললো আর আমরা মেনে নিলাম যে এটা বিপ্লবে হয়। বিপ্লবে অনেক কিছু ঘটে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু আইনের শাসনটা ফেরত আনার জন্যে আরও কিছু শক্ত পদক্ষেপ নেওয়ার উচিত ছিল এই সরকারের, সেগুলো আমরা দেখছি না। জি, কিছু বলার আছে? না, মোটামুটি তো বলা হয়েছে। আসলে এই সরকার যে 6 মাসের যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের কারণে সরকার কিছু করতে পারবে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যে অর্গানাইজ করতে পারবে, এটাও তো মনে হয় না। এবং তাদের মনে কি আছে এটা তো আমরা জানতে পারছি না। ওরা তো খোলাসা করে কিছুই বলেন না। কিন্তু এটা তো ঠিক যে 15.5 বছর বা 15 বছরের শাসনকালে শেখ হাসিনার, এরপরে যে দেশের পরিস্থিতিটা, এটা তো হঠাৎ করে ওভারনাইট তো চেঞ্জ হবে না। না, ওভারনাইট কিছু চেঞ্জ তো আমরা চাই না। মনে করেন আপনি 8 তারিখে যখন আপনি শপথ নিলেন, তারপরেই তো আপনি আপনার সেনাবাহিনী তো তখন মাঠে ছিল, এবং সেনাবাহিনীকে আপনি এখনও মাঠে রাখছেন। এই যে পুলিশের যে অবস্থা, সেই দুরবস্থার কারণে সেনাবাহিনীর সাহায্যে পুলিশকে ঠিকমতো অর্গানাইজ করে তাদের যে নেতৃত্ব দেওয়া, তাদেরকে সুরক্ষা দেওয়া, এবং তাদের মধ্য দিয়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা, এই কাজটা কিন্তু তারা এখন পর্যন্ত করতে পারেননি। নেতৃত্ব নাই। একজন ছিলেন, তিনি কিছুটা দেখালেন যে তিনি নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন, কি একটা কথা বললেন 7.62, এটা নিয়ে কি হলো, তারপর তাকে বাদ দিয়ে আরেকজনকে দেওয়া হলো। আপনি যদি এইখানকার আমাদের উপদেষ্টাদের প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাদের কথাবার্তা দেখেন, তাহলে তো রেজা কিবরিয়ার সাথে একমত হওয়া ছাড়া তার কোনো উপায় নেই। কারণ তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে যে তারা এই কাজটা করার জন্য উপযুক্ত না, বা তারা কাজটা বুঝেন না। একজন আছেন, উনি বলেন যে আমার কাছে তো সমন্বয়করা যা আনে আমি সাইন করে দেই। এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভিসি পদগুলো দখল হয়ে গেল, বা এই যে চারিদিকে যে চাঁদাবাজি চলতেছে, বাজারহাট দখল হয়ে যাচ্ছে, মানুষের নিরাপত্তা নাই, একেবারে কিশোর গ্যাংয়ের জন্য মানুষ ঘুমাতে পারে না রাতের বেলা, এগুলো তো চোখের সামনে ঘটছে, এবং দিনের বেলা এখন ঘটতে শুরু করছে। তো এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না? আমাদের কি সেই সক্ষমতা নাই? নিশ্চয়ই সক্ষমতা আছে। কোথায় দুর্বলতা? দুর্বলতা হচ্ছে এদেরকে সুরক্ষা দেওয়া এবং এদেরকে নেতৃত্ব দেওয়া এবং এদেরকে দিয়ে কাজটা করানো, সেইটা তো করতে পারছেন না। তো সেটা না করতে পারলে আপনি আপনি বরঞ্চ নির্বাচন সংস্কার এটা নিয়ে আলাপ আলোচনা, আবার আলোচনা, এবং উনি যেটা বললেন যে শত শত সুপারিশ, এখন ফান্ডামেন্টাল সুপারিশ কি হতে পারে? ধরেন উনি এর কথা বললেন সংবিধান। তো সংবিধান আপনি কনস্টিটিউশন অ্যাসেম্বলি করবেন না কি করবেন সেটা পরে। সংবিধানের একটা শব্দ পরিবর্তন করতে হলে তো আপনার পার্লামেন্ট লাগবে। পার্লামেন্ট ছাড়া আপনি এই মুহূর্তে করতে পারছেন না। আপনি ধরেন প্রশাসনিক সংস্কার করবেন, প্রশাসনিক কি করবেন? এটা দেখলাম কাগজে, কোন পত্রিকায় লিখেছে যে গণভোটের মাধ্যমে সম্ভব। গণভোট নাই তো আমাদের দেশে। তো গণভোট করতে হলে তো পার্লামেন্টে যাইতে হবে, এবং আমাদের গণভোট কিন্তু আমরা করছি। আপনিও সাক্ষী, উনিও সাক্ষী আছেন, আমিও দেখেছি। প্রমাণক আমার সামনে নাই। আমি তো অতীত থেকেই জিনিসটা জানার চেষ্টা করবো যে গণভোট ইজ এ ফার্স্ট ইন বাংলাদেশ, এটা কখনোই ভালো হয়নি। আপনি গণভোট করতে চাইলে করতে পারেন। এখন আপনি ওই যে প্রশাসনিক সংস্কার কমিটি অনেক রিপোর্ট দিয়েছে, তো বাংলাদেশে কি ফান্ডামেন্টালি আমি মনে করি যে বাংলাদেশের ফান্ডামেন্টাল সংস্কার প্রথম একটা ফান্ডামেন্টাল জিনিস ঠিক করেন যে আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট, দলনিরপেক্ষ, রাজনীতি নিরপেক্ষ সিভিল সার্ভিস চাই।
ইন্ডিপেন্ডেন্ট। আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস চাই, আমরা বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি চাই। তাহলে তো নতুন করে করতে হবে না, নতুন করে হবে না। এই যে আপনি ঠিক আছে 90-তে যখন এরশাদ সাহেব চলে গেলেন 8 বছর উনি ক্ষমতায় ছিলেন, এটা 15 বছর, ওটা 8 বছর ছিল। তখন তো এরশাদ সাহেবই অনেকগুলো নিয়োগ দিয়েছেন, অনেকের পদোন্নতি হয়েছে, অনেকের সেক্রেটারি হয়েছে এরশাদ সাহেবের অধীনে না। তারপরে একটা নির্বাচন হয়েছে 91-এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তখন কি আমরা তখন 8 লক্ষ কর্মচারী ছিল, আমরা সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম? পাঠিয়ে তো 71-এ যখন যুদ্ধ শেষ করলেন তখন ওই পুলিশ স্টেশনে খালি ফ্ল্যাগটা চেঞ্জ হয়েছে, ওসি পর্যন্ত চেঞ্জ হয় নাই। কিন্তু আপনার কাছে ক্ষমতা ছিল, আপনার কাছে ট্রেন্ড 1 লক্ষ মুক্তিযোদ্ধা ছিল, যাদের আপনি ট্রেনিং দিয়েছেন, যারা যুদ্ধ করেছে, যারা সমস্ত পুলিশ স্টেশনের দায়িত্বটা নিতে পারতো, করেননি আপনি। এরপরে 96-এ নির্বাচন হয়েছে, একটা নির্বাচন ছিল 15ই ফেব্রুয়ারি, তারপরে 12 জুন নির্বাচিত হয়েছে। কি আমরা কি অনেক চেঞ্জ করে ফেলছিলাম? নো, আমরা শুধুমাত্র মেসেজ দিয়েছিলাম যে আপনাকে আপনার কাজটা ঠিক মতো করতে হবে, যে কাজ করবে না তাকে ফায়ার করা হবে অথবা তাকে পানিশ করা হবে। আপনি এখনও তাই করতে হবে। আপনি কি ইচ্ছে করলে দেশের যে 18 লক্ষ সরকারি কর্মচারী আছে সবারই বদলে দিবেন? সব প্রাইমারি স্কুলের টিচার বাদ দিয়ে দেবেন, তারাই তো পোলিং এজেন্ট থাকে। সব হাই স্কুলের টিচার, কলেজ টিচার বাদ দিয়ে দেবেন? আপনি সব ব্যাংক কর্মচারী বাদ দিয়ে দিবেন? কারা কারা থাকে? 12 থেকে 14 লক্ষ কর্মচারীর মধ্যে রিটার্নিং অফিসার একজন ডেপুটি কমিশনার, আর ওখানে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার একজন ইওনো। এই যে পুলিশের ওসি এবং সাধারণ পুলিশ থাকে, আনসার থাকে, সবাইকে আপনি বাদ দিয়ে দিবেন? কাউকে বাদ দেওয়ার দরকার হবে না। আপনি নির্বাচন করতে চান, ভালো নির্বাচন, আপনি শুধু মেসেজ দিতে হবে, মেসেজ ক্লিয়ার করতে হবে, নেতৃত্ব দিতে হবে।